নমস্কার, আমি রাশিদুল বিশ্বাস, ডোমকল আল ইসলাম মিশনের বাংলা শিক্ষক। সকলে ভালো আছো নিশ্চয়ই। বর্তমান লকডাউনের যে পরিস্থিতি চলছে আমরা জানি, প্রত্যেকে গৃহবন্দী, কিন্তু কিছু করার নেই। স্টুডেন্ট জীবন একটু পরিশ্রমের জীবন, প্রত্যেককে এই পরিশ্রম করেই আমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। এভাবে আমরাও চালিয়েছি, তোমাদেরকেও চালাতে হবে। যদিও আমাদের সময় লকডাউনটা ছিল না বা করোনা ভাইরাসের আমরা তেমন প্রকোপ ছিল না, কিন্তু তোমাদের হয়তো একটু বেশি কষ্ট করতে হচ্ছে। যাই হোক, আমি তোমাদের আজ সুবোধ ঘোষের বহুরূপী গল্পটি পড়াবো। মূলত যখন স্কুল ছুটি হয় সে সময় তোমাদের হারিয়ে যাওয়া কালিকলমটা চলছিল, মানে আমার স্কুলে অন্তত চলছিল, এবং সেই সময় পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম স্কুলে সেটাই চলছিল। তো তারপরে মোটামুটি আমি মাস থেকে শুরু করছি আজ বহুরূপী গল্পটি তোমাদেরকে আমি পড়াবো। বহুরূপী গল্পটি লিখেছেন বিশিষ্ট কথা সাহিত্যিক, ছোট গল্পকার সুবোধ ঘোষ। এই সুবোধ ঘোষ বাংলা সাহিত্যে আবির্ভূত হয়েছিলেন অনেকটা পরে, মানে তার ব্যক্তি জীবন নিয়ে যদি আমরা আলোচনা করি কয়েকটা কথা, তাহলে হয়তো এটা ক্লিয়ার হয়ে যাবে। 1909 খ্রিস্টাব্দে 14 সেপ্টেম্বর তিনি বিহারের হাজারিবাগ জেলার একটা ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন। যদিও তার আসল নিবাস ছিল বর্তমান বাংলাদেশের ঢাকায়। তিনি তার ব্যক্তি জীবন শুরু করেছিলেন অত্যন্ত যন্ত্রণা কষ্টের বিভিন্ন কর্মের মধ্যে দিয়ে। হাজারিবাগে আদিবাসী এলাকার একটা ছোট্ট বাস তার কন্ট্রাক্টারি করার মধ্যে দিয়ে তিনি কর্মজীবন শুরু করেছিলেন। যদিও ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন শিক্ষিত, সেন্ট কলম্বাস কলেজে তিনি পাশ করেছিলেন, তারপরেও তাকে এই যন্ত্রণা একটা প্রফেশন তাকে মেনে নিতে হয়েছিল। কিন্তু সে পেশায় তিনি দীর্ঘদিন টিকে থাকতে পারেননি, সেখান থেকে তাকে বেরিয়ে আসতে হয়েছিল। এরপর বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিভিন্ন কর্মে নিজেকে নিয়োজিত করেছেন। আমরা দেখতে পাই কখনো মুম্বাইয়ে পৌরসভার ডি গ্রুপের কর্মী হিসেবে কাজ করেছেন, কখনো তিনি এক লোকাল বেসরকারি গুদামের স্টোর কিপার হিসেবে কাজ করেছেন, কখনো চায়ের ব্যবসা করেছেন, কখনো পাউরুটি বিস্কুটের ব্যবসা করেছেন। এভাবেই না তাকে জীবন নির্বাহ করতে হয়েছে। এমনকি এটাও তো জানা যায় তিনি ব্যক্তি জীবনে সার্কাসের জোকারও সেজেছিলেন। তাই কোনো কোনো ক্ষেত্রে আমাদের মনে হয় সুবোধ ঘোষ তার ব্যক্তি জীবনের বিভিন্ন যন্ত্রণা, কষ্ট আর অভিজ্ঞতাগুলোকে তার কথা সাহিত্যে প্রতিফলন ঘটিয়েছিলেন। এই কথা সাহিত্যে বিভিন্ন কর্মের মধ্যে দিয়ে জীবন নির্বাহ করছিলেন, কিন্তু হঠাৎ করে একটা মিরাকল ঘটে গেল তার জীবনে। কি? 1940 খ্রিস্টাব্দে প্রথম লেখালেখির দিকে তিনি একটু ঝুঁকে গেলেন। তারই কলমে আঁচড়ে বেরিয়ে এলো অযান্ত্রিক নামে একটি গল্প, খুব তোলপাড় করেছিল, কথা সাহিত্যের জগতে তাকে পরিচিতি এনে দিল। তিনি বুঝতে পারলেন যে লেখালেখি করেও মানুষের কাছে পরিচিতি পাওয়া যায়। এরপরে আনন্দবাজার পত্রিকার যে রবিবাসরীয় বিভাগ, সেখানে তিনি একজন সহকারী কর্মী হিসাবে একটা ছোট্ট কাজ পেলেন। আর তারপরে পত্রিকার সঙ্গে সম্পর্কের খাতিরে তার লেখালেখির নেশাটা ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করল। সুন্দরম, ফসিলস, তারপর তোমাদের বহুরূপী, এসব গল্পগুলো পড়লে বুঝতে পারবে যে এক একটা অমর সৃষ্টি। তার বিখ্যাত এবং জনপ্রিয় উপন্যাস তিলাঞ্জলি, এটাও কিন্তু তাকে যথেষ্ট জনপ্রিয়তা দিয়েছিল। এই মহান এবং বলতে পারো বিশিষ্ট কথা সাহিত্যিক 1980 সালে 10 মার্চ আমাদেরকে ছেড়ে চলে যান। আমরা জানি যে যারা ব্যক্তি জীবনে মানুষের জন্য সৃষ্টি করে গেছেন, সৃজনশীলতাই তাদের অন্যতম সম্পদ ছিল, তারা কখনোই আমাদের কাছ থেকে হারিয়ে যান না। তাই আমরা বারবার মনে রাখি এই সুবোধ ঘোষদের মতো যারা বিখ্যাত ব্যক্তি, কথা সাহিত্যিক, শিল্পী আমরা ভালোবাসি। তো যাই হোক, আমরা খুব শর্ট টাইম, এত বিস্তারিত জীবনী পড়ার বা জানার অবকাশ নেই। মূল গল্পের মধ্যে আমরা ঢুকে যাব।
বহুরূপী গল্পের যে মূল বিষয় সেখানে আমরা দেখি মূলত চারটি ক্যারেক্টার, চারজন বন্ধু। মূল ক্যারেক্টার হিসেবে তোমরা জানো, আমি যেহেতু বলছি, বহুরূপী গল্পের মূল ক্যারেক্টার হরিদা, আর তাকে নিয়ে পুরো গল্পের কাহিনীটা আবর্তিত হয়েছে। আর তারই পাশে আরো তিনটি ক্যারেক্টার রয়েছে চরিত্রটিকে আরো ভালোভাবে পরিস্ফুট করার জন্য। তারা হলেন ভবতোষ, অনাদি এবং গল্পপথ। এই চার বন্ধু প্রতিদিন হরিদার বাড়িতে বসে দুবেলা আড্ডা মারে। তাদের আড্ডার কি আড়ম্বর তেমন কিছু নেই, ওই চা, বিড়ি আর বড় দুই একটা সিগারেট। হরিদা তো খুবই গরিব মানুষ, খুবই সাধারণ মানুষ, তার দেওয়ার মতো কিছুই ছিল না। বন্ধুরা আসতেন, তার সামনে গল্প করতেন, একটা সময় কাটাতেন। তিনি বড়জন মাঝে মাঝে তাদেরকে চায়ের জলটা ফুটিয়ে দিতেন, এই তার আড়ম্বর। তো একদিন হরিদা তার উনুনের উপরে হাঁড়ি বসে যখন জল ফোটাচ্ছিলেন, তখন তার তিন বন্ধু তার কাছে গল্প করতে আসে এবং বলে, শুনেছেন হরিদা কি ঘটনা ঘটেছে? হরিদা বলে, কি রে, জানি না তো। বলে, কেন, আমাদের এই যে পাশে, আমাদের এই গ্রামে বাড়ি, জগদীশ বাবুর বাড়িতে একজন সন্ন্যাসী এসেছিলেন, আর তিনি নাকি হিমালয়ের গুহায় বাস করেন। সারা বছরে একটি মাত্র হরিতকি খান, আর কিছুই খান না। তার বয়স নাকি 1000 বছরের বেশি। হরিদা শুনে কিছুটা অবাক, কিছুটা স্তম্ভিত হয়ে যান। তিনি বলেন, আমি গরিব মানুষ, বড় লোকের কথা কি করে জানবো রে? কিন্তু হরিদা আরো একটা কথা জিজ্ঞেস করে, সন্ন্যাসী কি এখনো আছেন? তো গল্পকথক এবং ভবতোষ অনাদি এরা বলেন যে না, সন্ন্যাসী নেই। কিন্তু কেন হরিদা সন্ন্যাসীর কথা জিজ্ঞেস করছেন কেন? হরিদা জিজ্ঞেস করে, আসলে সন্ন্যাসী থাকলে গিয়ে একটু পায়ের ধুলো নিয়ে আসতাম। গল্পকথক বলে ওঠে, তা পেতেন না হরিদা? এত উঁচু দরের সন্ন্যাসী, তার পায়ের ধুলো পাওয়া কি এতই সহজ? 7 দিন জগদীশ বাবুর বাড়িতে এসেছিলেন সেই সন্ন্যাসী, কিন্তু কেউ তার পায়ের ধুলো নিতে পারেনি। একমাত্র জগদীশ বাবু তার পায়ের ধুলো সংগ্রহ করেছিলেন, তাও আবার অতি কৌশলে। হরিদা জিজ্ঞেস করলেন, কেমন? ঘটনাটা এরকম, যখন 7 দিন থাকার পর সন্ন্যাসী বিদায় নিচ্ছিলেন, তখন জগদীশ বাবু তার পায়ের কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে দিয়েছিলেন। আর সেই খড়মটা যখন তার পায়ে পরিয়ে দিচ্ছিলেন আর সন্ন্যাসী পাটা বাড়িয়ে দিচ্ছিলেন, সেই সুযোগেই তার পায়ের ধুলোটা নিয়ে নিয়েছিলেন। আর যখন সন্ন্যাসী গেলেন, তার ব্যাগে একটা 100 টাকার নোটও দিয়েছিলেন তার প্রণামী হিসেবে। এই কথা শুনতে শুনতে হরিদা অবাক হয়ে যায়, কিছুটা উদাস ভাবে কিছু যেন ভাবতে শুরু করে। হরিদা এই উদাস ভাবে বসে আছে দেখে তার বন্ধুরা, অর্থাৎ ভবতোষ, অনাদি, গল্পকথক, তারাও ভাবতে শুরু করে যে হরিদা কি ভাবছে এখন। ব্যক্তি জীবনে হরিদার তো কিছুই নেই, তার জীবনটাও অনাড়ম্বর। তার ব্যক্তি জীবনে কর্ম বলতে সে একটাই, সপ্তাহে একদিন বেরোয়, বহুরূপীর ছদ্মবেশে, লোককে একটু আনন্দ দেয়, 2-1 পয়সা যা পায়, এতেই সংসার চলে। কোনো কোনো দিন ভাতের হাঁড়িতে শুধু জল ফুটেই হরিদার দিন কাটাতে হয়, কারণ প্রতিদিন খাবার তো জোটে না। হরিদা এই যন্ত্রণাগুলো সহ্য করতে পারে, কিন্তু প্রতিদিন একঘেয়েমি কারো কাছে চাকরি করাটা তার সহ্য হয়ে ওঠে না। তাই কোনোদিন তিনি কারো কাছে কাজ করতে পারেন। কোনোদিন হরিদাকে কাপালিক সাজতে দেখা যায়, কোনোদিন কাবুলিওয়ালা সাজতে দেখা যায়, কোনোদিন পুলিশ সাজতে দেখা যায়, কোনোদিন বাইজি সাজতে দেখা যায়। এরকম একটা ঘটনা গল্পের কথকে একটু মনে করেছেন, এখানে স্মরণ করেছেন গল্পে, যে একদিন চকের বাস স্ট্যান্ডে হই হুল্লোড়, চিৎকার চেঁচামেচি। কি দেখা যায়, একজন পাগল, তার মুখ দিয়ে লালা ঝরছে আর হাতে একটা থান ইট নিয়ে সে দৌড়াচ্ছে, বাসের যাত্রীদের দিকে তেড়ে আসছে। আর তাই দেখে বাসের যাত্রীরা কি চিৎকার, ভয়ে, আতঙ্কে জড়সড়। হঠাৎ করে
বাসের ড্রাইভার বলে উঠলেন, এই হরি, খুব হয়েছে, এবার সরে পড়ো। বাসের যাত্রীরা তো অবাক, ও মা, এটা বহুরূপী নাকি? যারা পরিচিত বা যাদের ভালো লেগেছে তারা 2-1 পয়সা ছুড়ে দিয়েছে, সেটা কুড়িয়ে নিয়ে হরিদা সরে পড়ে। আর একদিন এরকম ঘটনা ঘটেছে, সন্ধ্যাবেলায় বাজারে প্রায় আলো জ্বলে উঠেছে। হরিদা বাইজির বেশে পায়ে নুপুর বলে ছমছম করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর দোকানদারদের কাছে হাত বাড়িয়ে দিচ্ছে। যারা ভালোবাসে, হরিকে পছন্দ করে, 2-1 পয়সা 2-1 আনা দিচ্ছে, আর কেউ কেউ বা মুখ ঘুরে নিচ্ছে। এই বাইজির ছদ্মবেশে হরিদার সবচেয়ে বেশি উপার্জন হয়েছিল, 8 টাকা 10 আনা। তাছাড়া অন্যদিন 2-1 টাকা 3 টাকাতেই হরিদার দিন চলে যায়, সন্তুষ্ট থাকতে হয়। আরো একটা কথা এখানে উল্লেখিত হয়েছে, একদিন হরিদা পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানে বসেছিলেন, আর স্কুল থেকে পালিয়ে যাওয়া 4 জন ছেলে ওই বাগানে ঢোকে দুর্ভাগ্যক্রমে। তো হরিদা পুলিশের ছদ্মবেশে তাকে ধরে ফেলে তাদেরকে, আর তাদেরকে আটকে রাখে। এরপরে দেখা যায় কি ঘটনা, স্কুলের মাস্টারমশাই গিয়েও ছাড়াতে পারছেন না। অবশেষে 8 আনা ঘুষ দিয়ে 4 জন ছেলেকে ছাড়িয়ে নিয়ে মাস্টারমশাই ফিরে যান স্কুলে। পরের দিন অবশ্য মাস্টারমশাই বুঝে ফেলেছিলেন যে ওই পুলিশ ছিল আসলে ছদ্মবেশী হরিদা, কিন্তু মাস্টারমশাই কোনো রাগ করেননি। তিনি খুশি হয়েছিলেন, তারিফ করে বলেছিলেন, বাহ, ভালো পুলিশ সেজেছে হরি। এই হরিদা এইরকম আচরণের, এইরকম ছদ্মবেশ ধারণকারী চরিত্রের হরিদা আজ হঠাৎ করে কি ভাবছে? হরিদা এবার মুখ খোলে, সে বলে ওঠে, আজ তোমাদের আমি একটা জগৎ খেলা দেখাবো। ভবতোষ অনাদি গল্পকথক বলে ওঠে, আমাদের খেলা দেখাবেন? আমাদের খেলা দেখিয়ে দাও, বড় একটা সিগারেট, তার চেয়ে বেশি কিছু তো নয়। বলে, না, তোমাদের ঠিক নয়, আমি জগদীশ বাবুর বাড়ি যাবো খেলা দেখাতে, তোমরা সেখানে থেকো। সেদিন সন্ধ্যাবেলায় জগদীশ বাবুর বাড়ির সামনে একটা লাইট, একটা আলো জ্বলছে। বারান্দায় একটা ছোট্ট আরামকে দাঁড়াই জগদীশ বাবুর শরীরটাকে এগিয়ে দিয়েছেন। ঠিক সেখানেই হাজির হয়েছিলেন হরিদার বাকি বন্ধুরা, কারণ তারা ক্লাবে চাঁদা আদায় করতে গিয়েছিলেন। হরিদা সেখানে ঢুকে এক দৃষ্টিতে জগদীশ বাবুর দিকে তাকিয়ে থাকেন, আর বাকিরা অর্থাৎ হরিদার যে বন্ধুরা ওখানে ছিল তারা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই লোকটা কে? খালি গায়ে একটি মাত্র ওড়না বা উত্তরীয়, নিচের অংশে একটি মাত্র সাদা ছোট থান, ঘাড়ে একটা ছোট্ট থলি, আর তা থেকে বের করেছে একটা গীতা। হাতে নিয়ে সে কি যেন দেখলো, তারপরে আবারও ব্যাগে ঢুকে সে রেখে দেয় এবং হুঙ্কার দিয়ে জগদীশ বাবুকে বলে ওঠে, আপনি কি ভগবানের যে বড়? জগদীশ বাবু চমকে যান, তিনি থতমত খেয়ে উঠে আসেন আরামকে তারা থেকে, বলেন, কি হয়েছে? বিরাগীজি, আমি বুঝতে পারিনি আপনার আগমন, আমাকে ক্ষমা করবেন, আপনি রাগ করেননি তো? বিরাগীর ছদ্মবেশী হরিদা বলে ওঠে, রাগ? আমি তো বিরাগী, রাগ নামের কোনো রিপুই নেই আমার, আমি কি করে রাগ করবো? জগদীশ বাবু বলেন, আপনি বলুন, আপনাকে আমি কিভাবে সেবা করতে পারি, আমি কিভাবে আপনার আতিথেয়তা করতে পারি? হরিদা বলেন, তোমাকে কিছুই করতে হবে না, শুধু 1 গ্লাস জল খাওয়াবো। জগদীশ বাবু হরিদাকে জল খাওয়ান। হরিদা জল খেয়ে সেখান থেকে চলে যাবেন, এরকম একটা মুহূর্তে জগদীশ বাবু যেন পায়ের কাছে বসে পড়েন, আর হরিদার পায়ের ধুলো নেওয়ার জন্য তার হাত যেন নিষ্পিস করতে শুরু করে। তিনি বলেন যে, আপনি আমার ক্ষমা মার্জনা, আমার অন্যায় মার্জনা করবেন, আমার বাড়িতে আপনি কিছুদিন থাকুন, এখানে অতিথি হিসাবে আপনার সেবা করার সুযোগ দিন। হরিদা বলে ওঠেন, আমি যার কাছে আছি সে তোমার চেয়ে অনেক ভালো, তোমার এখানে আমি কেন থাকবো? তাছাড়া যার কাছে এই খোলা আকাশ, এই খোলা প্রকৃতি আছে, তাকে কেউ 4 দেওয়ালের মধ্যে আবদ্ধ করে রাখতে পারে? হরিদা চলে যাবেন। এই মুহূর্তে জগদীশ বাবু বলেন, বিরাগীজি, একটু একটু অপেক্ষা করুন, আমি আসছি। সে ঘরের মধ্যে ছুটে যায় এবং হাতে একটা থলে, একটা ছোট্ট ব্যাগ নিয়ে এসে জগদীশ বাবু
হরিদার হাতে দিতে যান এবং তার পায়ের কাছে রেখে দিয়ে বলেন, বিরাগীজি, এইটা আপনার তীর্থের জন্য আমি প্রণামী হিসেবে দিলাম, দয়া করে এটা আপনি গ্রহণ করবেন, এটা আমার প্রাণের অনুরোধ। হরিদা হাসতে হাসতে শুধু একটা কথা বললেন যে এটা আমি গ্রহণ করতে পারবো না, কারণ একজন বিরাগী হয়ে আমি তোমার টাকা কি করে নিতে পারি বলো? কোনো টাকা কোনো মোহ তো আমাকে আটকে রাখতে পারে না। সেখান থেকে হরিদা বেরিয়ে যান। হরিদা এবং জগদীশ বাবু যখন এরকম বাক্যালাপ করছিলেন তখন পুরো দৃশ্যটাই কিন্তু দেখছিল তার বন্ধুরা, ভগত সনাদিয়ার গল্প কথক, তারা অবাক হয়ে যাচ্ছে, এটা কি হরিদা? হরিদা তো হতে পারে না, এই বেশ, এই আচরণ, গলার এই স্বর আমাদের সেই পরিচিত কাছের হরিদা মনে হয় না। সন্ধ্যার পর হরিদার বাড়িতে আবারও তার বন্ধুরা যায় আড্ডা মারার জন্য এবং ঢুকেই হরিদাকে উদ্দেশ্য করে বলে, ওই হরিদা, আপনি যে একটা জবর খেলা দেখাবেন বলছিলেন, গেলেন না তো? হরিদা কিছুটা সলজ্জ জড়তা নিয়ে একটু মুচকি হাসেন, কিছু একটা লুকোনোর যেন চেষ্টা করেন, কিন্তু তার মুখের মধ্যে দিয়ে সমস্ত বিষয়টা আবাসিত হয়ে যায়। হঠাৎ করে ঘরের মধ্যে ঢুকে গল্পকথকরা দেখতে পান যে হ্যাঁ, এই তো উত্তরীয়, এই তো থান, এই তো গীতা, এই তো ব্যাগ, হরিদা সত্যি গিয়েছিলেন, অথচ আপনাকে আমরা চিনতেই পারলাম না। কিন্তু ওনাদের রেগে যায়, ওনাদের বলে, আচ্ছা আপনাকে অত টাকা দিতে চাইলেন জগদীশ বাবু, আপনি না নিয়ে চলে আসলেন, হরিদা এতগুলো টাকা আপনি হাতে লোককে পায়ে ফেলে চলে এলেন। হরিদা বলে, না রে, আমি অত টাকা দিয়ে কি করবো বল? একজন বিরাগী হয়ে অত টাকা যদি হাতে নিই, আমার ধাম নষ্ট হবে না? তবে যাব জগদীশ বাবুর কাছে, যাব, বকশিস তো নিতে হবে না। ভগত সেরে যান, বলে, আপনি অতগুলো টাকা ফেলে চলে এলেন, আর আপনি এখন গেলে বকশিস কত পাবেন? 8 আনা, 10 আনা? এই কথার মধ্যে কিছুটা রাগ, কিছুটা অভিমান থাকলেও একটা ভালোবাসা ছিল হরিদার প্রতি। হরিদা বলে ওঠেন, একজন বহুরূপী হয়ে এতগুলো টাকায় আমি কি করে নিতাম বল? খাঁটি মানুষ তো নই, অর্থাৎ আমি খাঁটি তো বিরাগী ছিলাম না, আমি তো একজন ছদ্মবেশী, এর চেয়ে বেশি টাকা আমি নিতে পারি না। এখানেই গল্পটা শেষ হয়ে যায়। আসলে পুরো গল্প জুড়ে দেখানো হয়েছে যে একজন মানুষ, সে ছদ্মবেশী হোক, বহুরূপী হোক, যে চরিত্রের হোক, সে তার চরিত্রের সঙ্গে যদি একাত্ম হয়ে যায় তাহলে অন্য চরিত্রে সে ঢুকতে পারে না। তাই গল্পের প্রথমে আমরা যে বিরাগীকে দেখেছিলাম সে ছিল একজন ঠক, লোভী। তাই জগদীশ বাবুকে ঠকিয়ে যখন সোনার বোল জুতোতে পরে নিতে পেরেছিল, 100 টাকার নোটও সে নিতে পেরেছিল। কিন্তু প্রকৃত বিরাগী কেমন হয় সেটা জগদীশ বাবু, সেটা হরিদা জগদীশ বাবুকে দেখিয়ে দিয়েছেন, তাই তিনি টাকা স্পর্শ করতে পারেন। তো পুরো গল্প জুড়ে একজন বহুরূপী, একজন ছদ্মবেশ ধারণকারী মানুষের জীবনের যন্ত্রণা, কষ্ট, এটাই ফুটিয়ে তোলা হয়েছে। তো এই গল্পটা তোমরা পড়বে খুব ভালো করে, খুব মজার একটা গল্প, অথচ একটা হালকা ব্যঞ্জনা রয়েছে, প্রত্যেকের উপভোগ্য গল্প। আমি এই গল্প থেকে কয়েকটি 5 মার্কসের প্রশ্ন তোমাদেরকে একটু জানাতে চাই। সময় আছে? তো কয়েকটি প্রশ্ন তোমরা হোমওয়ার্ক হিসেবে করে নিতে পারো। যেমন প্রথমত, হরিদা চরিত্রটি বিশ্লেষণ করো। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা, 5 মার্কসের, ঠিক আছে? এটা 5 মার্কসের 5 নম্বরে আসতে পারে তোমাদের, ফাইনালের জন্য বলছি আমি এগুলো। হরিদার চরিত্রটি বিশ্লেষণ করো। আমি প্রশ্নগুলো লিখে নিই। 2, এখানে আসতে পারে জগদীশ বাবুর বাড়িতে হরিদা
যাওয়ার পরে যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। এটা আসতে পারে, ইম্পর্টেন্ট কোশ্চেন, লিখে রাখবে। 3 নম্বর কোশ্চেন নোট ডাউন করে রেখেছি। জগদীশ বাবুর, আচ্ছা, খাঁটি মানুষ তো নই, খাঁটি মানুষ তো, আচ্ছা নই নয়, নয়, কে কাকে এই কথা বলেছে মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। আচ্ছা, আর একটা প্রশ্ন আমি দেব, এখানে নিচেই লিখে দিচ্ছি, সেটা হচ্ছে হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। এখানে বোঝা যাচ্ছে, আমি উপর লিখে দিই, এটা মুছে দিলাম, তোমাদের লেখা হয়েছে কিনা এটা মুছে দিচ্ছি, উপরেরটা। নাটকীয় বৈচিত্র্য আছে, পুরোটাকে ডাবল কোট দিয়ে ঘিরে দিতে হবে, তারপর লিখবে হরিদা কি তার নাটকীয় জীবনের পরিচয় দেবে। ঠিক আছে, এই 4টে প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ফাইনালের জন্য। এগুলো লিখে রাখবে এবং প্রত্যেকে বাড়িতে অ্যাসাইনমেন্ট টাইপের অ্যানসারগুলো লেখার চেষ্টা করো। আর পারলে কোনো রেফারেন্স বই পাশে হেল্প নাও, যদি রেফারেন্স বই হেল্প নাও ঠিক নয়, কিন্তু বাড়িতে বসে একটু নিতে পারো হেল্পটা। তো আমি একটু দুই এক কথায় আলোচনা করবো প্রশ্নগুলো। যেমন এখানে প্রথম দেখলাম হরিদার চরিত্রটি বিশ্লেষণ করো। হরিদার চরিত্রটি আলোচনা করতে গিয়ে আমরা দেখবো এখানে বিশেষ করে তার সততা, তার উপস্থিত বুদ্ধি, তার বৈচিত্র্যময় জীবন, তারপরে তার পেশার প্রতি একনিষ্ঠতা, এই পয়েন্টগুলোকে আমরা ব্যবহার করতে পারি। তারপর জগদীশ বাবুর বাড়িতে হরিদার যাওয়ার পর যে ঘটনাটা ঘটেছিল সেটা উল্লেখ করো। অর্থাৎ ওই তো আমি বললাম যে জগদীশ বাবুর বাড়িতে হরিদা বিরাগীর ছদ্মবেশে গিয়েছিলেন, তার ওই যে শরীরে কি কি পোশাক ছিল, যাওয়ার পরে জগদীশ বাবুর সঙ্গে কি কি ঘটনা ঘটলো, জগদীশ বাবু তাকে দেখে প্রথমে চমকে গেছিলেন, পরে আবার তাকে কি কি ভাবে আতিথ্যতা করতে চেয়েছিলেন, তাকে টাকা দিতে চেয়েছিলেন, তার বাড়িতে থাকতে বলেছিলেন, ইত্যাদি ইত্যাদি যে ঘটনাটা ঘটেছিল। এবং হরিদাও জগদীশ বাবুকে কিভাবে উপদেশ দিয়েছিলেন, কিভাবে জীবন সম্পর্কে কথা বলেছিলেন, এইটা একটু সংক্ষেপে উল্লেখ করতে হবে। মোটামুটি এখন তো ওয়ার্ড লিমিট করে দিচ্ছে, ছোট করে এক কথার মধ্যে লিখতে হবে এগুলো। তারপরে 3 নম্বর চলে আসছে আমরা, খাঁটি মানুষ তো নয়। খাঁটি মানুষ বলতে এখানে হরিদা তার বন্ধু অর্থাৎ জগদীশ বাবু, ভুল বলেছি, অনাদি, অবতোষ এবং গর্ভকথককে বলেছেন। কখন বলেছেন? যখন অবতোষ এবং অনাদি বিশেষ করে জগদীশ বাবুর অফার করা টাকাগুলো, প্রস্তাবিত টাকাগুলো না নিয়ে হরিদা চলে এসেছিলেন, এইটা যখন বলেন তখন হরিদা এই কথা বলেন যে তিনি যেহেতু খাঁটি একজন বিরাগী বা সন্ন্যাসী নন, তার জীবনের পেশাটাই আলাদা, তার প্রফেশনটাই আলাদা, তিনি ছদ্মবেশ ধারণ করে বহুরূপীর বেশে মানুষকে আনন্দ দেন, ফলে তিনি পুরো টাকাটা নেওয়ার অধিকারী নন।
তার প্রাপ্য নয়, তাই তিনি নিতে পারবেন না। তারপরে চতুর্থ এখানে প্রশ্ন, হরিদার জীবনে সত্যি এক নাটকের বৈচিত্র্য আছে। পুরো গল্পটাকে বেশ করে একটু সংক্ষেপে লিখতে হবে এটা, যে নাটকীয় বৈচিত্র্যটা আসলে কি। নাটকীয় বৈচিত্র্য মানে কি? বিভিন্ন চরিত্র বিভিন্ন সাজে একটা মঞ্চ উপস্থাপন করা। কিন্তু গল্পের মধ্যে আমরা দেখি হরিদা একাই বিভিন্ন সাজে সজ্জিত হয়ে কিভাবে মানুষকে আনন্দ দিয়েছেন, এন্টারটেইন করেছেন। ঠিক আছে, পড়ো এগুলো, ভালো থেকো। আর শেষে একটা কথা বলবো আমি, সেটা হচ্ছে প্রতিটা মুহূর্তে নিজেকে স্টাডির মধ্যে রাখো। কারণ একটা কথা মনে রাখবে, যে কোনো পরিস্থিতি হোক, যে কোনো সিচুয়েশন আসুক না কেন, স্টুডেন্ট লাইফ মানে এতটা পরিশ্রমী হতে হবে, না হলে তুমি যে কোনো পরিস্থিতিতে মোকাবিলা করতে পারবে না। এটা মনে রাখতে হবে। আর এই টাইমটাই সম্পূর্ণভাবে বাড়িতে থাকো, বাড়ি থেকে বেরোবে না, নিজে সেফ থাকো, অন্যকে সেফ রাখো, আর পড়াশোনা অবশ্যই করতে হবে। ঠিক আছে, নমস্কার, প্রত্যেকে ভালো থেকো।